আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বৃদ্ধি, শান্তি আলোচনার পথে বাধা। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র। বন্ধু খামেনির গায়ে সামান্য টোকাও লাগতে দেবে না চীন। যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তানের মৃত্যু, অন্তঃসত্ত্বা মা আহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং এটি কিভাবে শান্তি আলোচনার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিম তীরের পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন বসতি স্থাপন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। মূলত পশ্চিম তীরে ইসরায়েলের এই ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধুমাত্র ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলছে না, বরং এটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ইসরায়েলি সরকার এমন কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে যা কার্যত পশ্চিম তীরের বড় অংশকে ইসরায়েলের মূল ভূখণ্ডের সাথে একীভূত করার প্রক্রিয়ারই অংশ। এর ফলে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন বারবার এই ধরনের পদক্ষেপের নিন্দা জানালেও বাস্তবে মাঠ পর্যায়ে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হচ্ছে না। শান্তি আলোচনার মূল ভিত্তি ছিল দ্বিরাষ্ট্র সমাধান বা 2 স্টেট সলিউশন, কিন্তু যখন একটি পক্ষ আলোচনা টেবিলে বসার আগেই অপর পক্ষের জন্য নির্ধারিত জমি বা অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন আলোচনার আর কোনো যৌক্তিক ভিত্তি থাকে না। বিশ্লেষকরা বলছেন, এই নিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে ওই অঞ্চলে উত্তেজনা এবং সহিংসতা আরও বাড়বে, যা শুধুমাত্র ইসরায়েল বা ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের জমি অধিগ্রহণ, চলাচলে বাধা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপের ফলে সেখানে চরম মানবিক সংকট তৈরি হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে কোনো মধ্যস্থতাকারী দেশ, হোক সেটা আমেরিকা কিংবা আরব বিশ্বের কোনো দেশ, কারোর পক্ষেই দুপক্ষকে আলোচনা টেবিলে বসানো সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সমরবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পেন্টাগন থেকে নিশ্চিত করা হয়েছে যে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বা সমপর্যায়ের কোনো একটি স্ট্রাইক গ্রুপকে ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে, যা আগে থেকেই অবস্থান করা ইউএসএস থিওডোর রুজভেল্টের সাথে যুক্ত হবে। এই বিশাল সামরিক সমাবেশের প্রধান উদ্দেশ্য হল ইরান এবং তাদের মিত্রগোষ্ঠীগুলোকে একটি স্পষ্ট বার্তা দেওয়া, আর তা হল ইসরায়েলের উপর বড় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। একটি বিমানবাহী রণতরী মানে কিন্তু কেবল একটি জাহাজ নয়, এর সাথে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন এবং কয়েক হাজার নৌসেনা ও অত্যাধুনিক যুদ্ধবিমান। যখন দুটি স্ট্রাইক গ্রুপ এক জায়গায় জড়ো হয়, তখন তা একটি ছোটখাটো দেশের সামরিক শক্তির চেয়েও বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনেকে ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন, অর্থাৎ যুদ্ধ বাধানো নয়, বরং প্রতিপক্ষকে যুদ্ধের আগেই থামিয়ে দেওয়া তাদের লক্ষ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে এত বিপুল পরিমাণ মারণাস্ত্র এবং সৈন্য সমাবেশ সামান্য কোনো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত বড় আকারের সংঘাতের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এবং জলসীমা এখন বিশ্বের সবচেয়ে সামরিকীকৃত অঞ্চলে পরিণত হয়েছে। এর প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে যে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের দাম অস্থিতিশীল হতে পারে। সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, শান্তি প্রতিষ্ঠার নামে এই যুদ্ধজাহাজ পাঠানো কি আসলে আগুন নিয়ে খেলা নয়?
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। একদিকে ইরান তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলকে রক্ষায় সর্বশক্তি নিয়োগ করছে। এই ত্রিমুখী চাপে আঞ্চলিক স্থিতিশীলতা এখন সুতোয় ঝুলছে। এবারের খবরটি আন্তর্জাতিক মৈত্রীর এক অনন্য সমীকরণ নিয়ে, যেখানে চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের বন্ধুরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়ে সামান্য টোকাও লাগতে দেবে না তারা। এই বার্তাটি শুধুমাত্র একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং এর পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক স্বার্থ এবং কৌশলগত অংশীদারিত্ব। চীন ও ইরানের সম্পর্ক গত কয়েক বছরে এক নতুন উচ্চতায় পৌঁছেছে, বিশেষ করে তাদের মধ্যে স্বাতরিত ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তির পর থেকে। বেইজিং মনে করে মধ্যপ্রাচ্যে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের সফলতার জন্য ইরানের স্থিতিশীলতা অপরিহার্য। তাছাড়া চীন তাদের জ্বালানি চাহিদার একটি বড় অংশের জন্য ইরানের তেলের ওপর নির্ভরশীল। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে ধরনের টার্গেটেড কিলিং বা গুপ্তহত্যার ঘটনা ঘটছে, তাতে খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। ঠিক এই প্রেক্ষাপটে চীনের পক্ষ থেকে এমন দৃঢ় সমর্থন বার্তা আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। চীন বোঝাতে চাইছে যে ইরান এখন আর একা নয়, তাদের পেছনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির পূর্ণ সমর্থন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীন সচরাচর অন্য দেশের অভ্যন্তরীণ বা আঞ্চলিক দ্বন্দ্বে সরাসরি জড়াতে চায় না, কিন্তু ইরানের ক্ষেত্রে তাদের অবস্থান ব্যতিক্রমী। কারণ ইরানকে তারা দেখছে মার্কিন হেজিমনি বা আধিপত্যবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ দুর্গ হিসাবে। খামেনির ওপর কোনো আঘাত আসলে তা সরাসরি চীনের স্বার্থেও আঘাত হিসাবে গণ্য হবে। এই পরিস্থিতিতে চীন হয়তো সামরিকভাবে সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু অর্থনৈতিক, সাইবার এবং কূটনৈতিক সব ধরনের সুরক্ষা কবচ দিয়ে তারা ইরানকে ঘিরে রাখবে। এমনকি জাতিসংঘেও চীন ভেটো পাওয়ার ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যে কোনো কঠোর প্রস্তাব আটকে দিতে পারে। এই যে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া, ইরান অক্ষ, এটি বিশ্বকে পুনরায় একটি স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। শান্তি আলোচনার নামে যখনই মনে হয় আলোর দেখা মিলছে, ঠিক তখনই ইসরায়েলের কিছু পদক্ষেপ বা নতুন শর্ত আরোপ আলোচনা ভেস্তে দেওয়ার উপক্রম করে, এমন অভিযোগ এখন বেশ জোরালো। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা বিশ্লেষণ করলে দেখা যায়, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা, বিশেষ করে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এমন কিছু দাবি আলোচনার টেবিলে তুলছে যা হামাসের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর ফলে আলোচনা বারবার স্থবির হয়ে পড়ছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধ চালিয়ে যেতে চান, কারণ যুদ্ধ শেষ হলে তাকে হয়তো দুর্নীতির মামলা এবং নিরাপত্তার ব্যর্থতা নিয়ে জবাবদিহিতার মুখে পড়তে হবে। উদাহরণস্বরূপ, ফিলাডেলফিয়া করিডর বা নেটজারিম করিডরে সৈন্য বহাল রাখার যে অনড় অবস্থান ইসরায়েল নিয়েছে, তা শান্তি চুক্তির অন্যতম প্রধান অন্তরায়। অন্যদিকে হামাসও তাদের দাবিতে অটল, তারা চায় সম্পূর্ণ সেনা প্রত্যাহার। এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝখানে পিষে মরছে সাধারণ গাজাবাসী এবং জিম্মিদের পরিবারগুলো। ইসরায়েলের অভ্যন্তরেও জিম্মিদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করছেন। তারা মনে করছেন, সরকার জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে ধ্বংস করার নাম করে যুদ্ধ দীর্ঘায়িত করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। আন্তর্জাতিক মহলেও গুঞ্জন রয়েছে যে ইসরায়েল আলোচনাকে একটি কৌশলগত কালক্ষেপণ হিসেবে ব্যবহার করছে, যাতে তারা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বৈধতা পায়। প্রতিবার যখন একটি চুক্তির খসড়া তৈরি হয়, তখন শেষ মুহূর্তে নতুন কোনো শর্ত জুড়ে দিয়ে পরিস্থিতি জটিল করে তোলা হয়। এই ব্লেম গেম বা দোষারোপের রাজনীতিতে আসল ভুক্তভোগী সাধারণ মানুষ। শান্তি আলোচনা ভেস্তে দেওয়া মানে আরও বেশি রক্তপাত, আরও বেশি ধ্বংস এবং মানবিক বিপর্যয়। এই বিষয়টি নিয়ে বিশ্বনেতাদের মধ্যে হতাশা বাড়ছে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রও মাঝে মাঝে ইসরায়েলের এই অনড় অবস্থানে বিরক্তি প্রকাশ করেছে। আমরা চাই শান্তি ফিরে আসুক, কিন্তু বাস্তবতা হল, যতদিন পর্যন্ত উভয় পক্ষ রাজনৈতিক সদিচ্ছা না দেখাবে, ততদিন এই আলোচনা ফলপ্রসূ হবে না। এই জটিল রাজনৈতিক চালগুলো সাধারণ মানুষের বোঝার বাইরে হলেও এর প্রভাব তাদের জীবন দিয়ে চোকাতে হচ্ছে। সবশেষে ইউক্রেন থেকে আসা এক হৃদয়বিদারক খবর দিয়ে আজকের আলোচনা শেষ করব, যা যুদ্ধের ভয়াবহ মানবিক দিকটি আবারও আমাদের সামনে তুলে ধরেছে। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়া ড্রোন হামলায় এক পরিবারের বাবা এবং তার ৩ নিষ্পাপ সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এবং এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়ছেন অন্তঃসত্ত্বা মা। ভাবুন তো একবার সেই মায়ের মানসিক অবস্থার কথা, যিনি জ্ঞান ফেরার পর জানতে পারবেন তার পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রুশ বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। ড্রোনটি সরাসরি একটি পেট্রোল পাম্প বা জ্বালানি অবকাঠামোর ওপর আঘাত হানে, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং আশেপাশের অন্তত 15টি বাড়ি ভস্মীভূত হয়। নিহত শিশুদের বয়স ছিল যথাক্রমে 7 বছর, 4 বছর এবং মাত্র 7 মাস। এই ধরনের ঘটনা যুদ্ধাপরাধের শামিল কিনা তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো সরব হয়েছে। যুদ্ধ মানেই ধ্বংস, কিন্তু যখন সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা হয় তখন তা মেনে নেওয়া কঠিন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে এমন ট্র্যাজেডি থামানো সম্ভব নয়। এই ঘটনাটি শুধুমাত্র একটি পরিবারের গল্প নয়, এটি বর্তমানে ইউক্রেনের হাজারো পরিবারের বাস্তব চিত্র। ড্রোন হামলার শব্দ শুনলেই সেখানকার শিশুরা আতঙ্কে সিটিয়ে যায়। এই যে অন্তঃসত্ত্বা মা এখন একা বেঁচে রইলেন, তার অনাগত সন্তানের ভবিষ্যৎ কী হবে? যুদ্ধের এই নিষ্ঠুরতা আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা খবরের কাগজে হয়তো শুধু পরিসংখ্যান দেখি, কতজন মারা গেল, কতটি বাড়ি ধ্বংস হল, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে এক একটি স্বপ্ন, এক একটি ভালোবাসার গল্প, যা চিরতরে হারিয়ে যায়।